এবার বলি, এখানে তাহলে কি গুডস এন্ড টু ব্রাঞ্চটা লিখে আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে কেট দিকে 20,000 টাকা বসাবো। আমি ছোট্ট করে ব্র্যাকেট একটুখানি এক্সট্রা লিখেছি রিজার্ভ, মানে নাম লিখছি গুডস এন্ড টু ব্রাঞ্চ, কিন্তু টাকাটা তো গুডস এন্ড টু ব্রাঞ্চের রিজার্ভের টাকা। কিসের টাকা? রিজার্ভের টাকা। এটার জন্য মানে গুলিয়ে না ফেলি যে কোনটা গুডস এন্ড টু ব্রাঞ্চের টাকা আর কোনটা রিজার্ভের টাকা, এই জন্য আমি পাশে রিজার্ভ কথা লিখে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, এবার নেক্সটে আসি। নেক্সট তো আরেকটা এন্ট্রি বাকি ছিল লাস্টে, অন সারপ্লাস স্টক। 25,000 টাকা ছিল তো, ওই যে আমরা স্টক অ্যাকাউন্ট যোগ বিয়োগ করে আনলাম না ওইখান থেকে। হুম। তাহলে ওই যে টাকাটা তাকে কেটে আমার হলো 25,000 টাকা থেকে কাটলে হয় 5,000 টাকা। তো এটা যাবে দেখি, এটা যাবে তো গতদিন লিখে দিছিলাম, আজকে আবার একটু বলি। ফর রিজার্ভ অন সারপ্লাস স্টক, সারপ্লাস স্টকের যাবে দেখি রিজার্ভ অন সারপ্লাস স্টক অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। কি ক্রেডিট? ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। আচ্ছা, ডেবিট তো আছে। এখন এই দুটোর নামের মধ্যে আমার অঙ্কে ছক আছে কোনটা? একটাই আছে। একটাই, ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে এই জার্নালগুলো কি করা লাগবে? না, না লাগে। এই জার্নালগুলো কিন্তু আপনি এমনি মনে রাখবেন। আপনি শুধুমাত্র এইটুক করে আপনি পোস্টিং দিবেন। আপনার মুখস্থ থাকবে জার্নাল, সেইটা মনে মনে পোস্টিং দিয়ে দেবেন। এখন মুখস্থ থাকবে কি বুঝে মুখস্থ দিবেন, যে মনে করেন ওপেনিংটা মুখস্থ রাখলেন, তাহলে ওপেনিং আর ক্লোজিং হয়ে গেল। আর গুডস এন্ড টু ব্রাঞ্চেরটা ওই যে রিজার্ভেরটাও তো সবসময় ক্রেডিট দিকে বসে, আর সারপ্লাস হলে ডেবিট ক্রেডিট দিকে, আর শর্টেজ হলে ডেবিট দিকে, এরকম আপনি মনে রাখতে পারেন আর কি, ঠিক আছে? সংক্ষিপ্ত যেভাবে করা যায় আর কি। এটা আপনাদের যার যার মনে রাখার টেকনিকের উপর নির্ভর করবে। তো আমরা ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে আমি ওই উপরের নামটা লিখবো, লিখে 5,000 টাকা বসাবো। তাহলে আমি ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্টে চলে যাই, এই যে চলে গেছি। এই যে নামটা ব্রাঞ্চ, এইটা, হ্যাঁ, এইটা আমি জেনারেল দুটো। দিলাম, ঠিক আছে? রিজার্ভ অন সারপ্লাস স্টক অ্যাকাউন্ট, টাকা 5,000। এখন আমরা কি করব? যেহেতু আমি আগের দিন যেটা বলেছিলাম, প্রথমে আমরা অঙ্কটা পড়ে 5টা ছক কাটবো না 7টা ছক কাটবো ডিসাইড করব, দেন ছকটা কাটলাম। ছকটা কেটে নাম ধাম লিখে আমরা এন্ট্রিগুলো ওখানে পোস্টিং দিব। দেখবেন প্রথম 4টা ঘরেই শুধু পোস্টিং গেছে, লাস্ট 3টা ঘরে কোনো পোস্টিং যাবে না। এবার যখন পোস্টিং দেওয়া শেষ তখনই আমরা কি করব? প্রথম ছকটা যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে প্রথম ছকটা যোগ বিয়োগ করা হয়ে গেলে ওখান থেকে স্টকের সারপ্লাস বা মানে শর্টেজ পেয়ে যাব। এইবার আমরা চলে যাব এই ওয়ার্কিংটাই, তাই তো? জি ভাই। এই ওয়ার্কিংটা করেই এই এন্ট্রিগুলো পোস্টিং দিলে ওই যে বাকি যে ফাঁকা 3টা ঘর ছিল, ওই 3টা ঘরে 2টা পূরণ হবে। 2টা কোনটা কোনটা? একটা আছে এই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, আর একটা আছে স্টক রিজার্ভ অ্যাকাউন্ট, এই দুটো পূরণ হবে। তার মানে 1 থেকে 6 পর্যন্ত পূরণ হয়ে গেল। 7 নম্বরের নাম ছিল ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। 7 নম্বরের নাম কি ছিল? ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট। এই ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট মানে হলো ওই উপরের 6টা যোগ বিয়োগ করে আমার এখানে আসবে, তাই তো? এখন কোনোটা থেকে আসতে পারে আবার কোনোটা থেকে যাবে না, আমি বলেছিলাম কোনটা থেকে যাবে কোনটা থেকে যাবে না, আবারও বলি, খেয়াল করে নেবার। জি ভাই। প্রথমে আসি ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট। এখন কিন্তু আমার কাজ বাকি নেই, এখন শুধু যোগ বিয়োগ করে ওখানে দিলেই কাজ শেষ। তাহলে প্রথমে আসি এইখানে, যে সারপ্লাস স্টক যেটা বের হয়েছিল যোগ বিয়োগ করে, দেখেন যোগ বিয়োগ করে যেটা বের হচ্ছে আমি ওইটার দিকেই ফোকাস করব, অন্য কোনো এন্টিটির উপরে ফোকাস করব না। পিএল অ্যাকাউন্টে যাওয়ার জন্য যোগ বিয়োগ ফলটা যেটা বেরোলো ওইটার উপরে ফোকাস করব, ঠিক আছে? হ্যাঁ। তাহলে যোগ বিয়োগ করে আমার এখানে 25,000 টাকা বেরোয়ছিল, ব্র্যাকেটে লিখে দিয়েছিলাম ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। কোথায় যাবে এটা? ট্রান্সফার টু পিএল পিএল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে। তাহলে পিএল অ্যাকাউন্টে সারপ্লাস মানে কি লাভ, তাহলে কোন দিকে বসবে, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? লাভ ক্রেডিটে বলবো। লাভ ক্রেডিটে বসবে। কিন্তু কি বলেছিলাম, যে এই যে 25,000 হলো এখান থেকে তো আবার রিজার্ভ কাটছি 5,000, তাই না? ওটুক বাদ দিয়ে দিব। ওইটুক বাদ দিতে হবে। তাহলে আমি পিএল অ্যাকাউন্টে যাই, পিএল অ্যাকাউন্টে গিয়ে এই দেখেন লিখবো সারপ্লাস স্টক ট্রান্সফার ফ্রম স্টক অ্যাকাউন্ট, সারপ্লাস স্টক ট্রান্সফার ফ্রম স্টক অ্যাকাউন্ট। এই যে 25,000 মাইনাস 5,000,
দিলে হয় 20,000। কত টাকা হবে? 20,000। ওকে, 20,000। ওই যে রিজার্ভের টাকাটা বাদ দিয়ে দিলাম আমরা। এরপরে চলে যাই। তাহলে এই প্রথম ছকের কাজ কিন্তু শেষ হয়ে গেল পার্মানেন্টলি। এবার দ্বিতীয় ছক, ব্রাঞ্চ ডেপ্টরস অ্যাকাউন্ট। দেখেন ডেপ্টরসে এই নীল কালি করাগুলো ছিল আপনাদের অঙ্কের এন্ট্রি, আর কালো কালি তো যোগ বিয়োগ করে যেটা বেরোবে সেটা। তাহলে ব্যালেন্স বিডি ছিল কিন্তু এখানে সিডি ছিল না, ছিল? না, ছিল না। না। রাইট। আবার যদি দেখেও আসতে চান, একটু এক নজর দেখে আসলেন যে আসলে কি ছিল কিনা, যেহেতু দেখেন এখানে ব্যালেন্স সিডি ছিল শুধু পেটি ক্যাশের আর স্টকের, আর কারো ব্যালেন্স সিডি ছিল না। ছিল না। ছিল না। তাহলে আমি এখন চলে যাব ডেপ্টরসে। এইখানে আমরা এই ডেবিট পাসটা যোগ করব, 95,000 হলো। ক্রেডিট পাসটা বিয়োগ করব, হলো 18,000। এইটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। এটার নাম কি? ব্যালেন্স ছিল। ব্যালেন্স। তাহলে বলেন, এটা ডেপ্টরস। ডেপ্টরস কি এটা অ্যাসেট না? হুম। তাহলে জি ভাই। অ্যাসেটের ব্যালেন্স সিডি আমার ব্যালেন্স শিটে বসে, কোথায় বসে? ব্যালেন্স শিট। কিন্তু আমার কাছে আছে কি পিএল অ্যাকাউন্ট, তাহলে পিএল অ্যাকাউন্টে কি এই ব্যালেন্স সিডি যাবে? না। না। তাহলে এইটা ওখানে যাবে না। তাহলে এটার কাজ শেষ, কিন্তু যোগ বিয়োগ করে নামাইতে হবে। ঠিক আছে। নেক্সট, ব্রাঞ্চ পেটি ক্যাশ ভাই, অ্যাকাউন্ট। হ্যাঁ বলেন। ভাই আপনি বলছেন যে ডেটর যদি ব্যালেন্স সিডি হয় সেক্ষেত্রে আমি পিএল অ্যাকাউন্টে নিব না? ডেপ্টরস কি একটা অ্যাসেট না? হুম। অ্যাসেটটা বসে কোথায়, কোন ছকে বসে? ব্যালেন্স শিটে বসে। আমি কি ব্যালেন্স শিট করতেছি? ও না। তাহলে পিএল অ্যাকাউন্টে যাবে না, শুধু ব্যালেন্স শিটেই যাবে। তো ব্যালেন্স শিট তো নাই আমার, তো দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে। হুম হুম। ওকে। এবার ব্রাঞ্চ পেটি ক্যাশ অ্যাকাউন্ট। তো পেটি ক্যাশ অ্যাকাউন্ট মানে কি খুচরা নগদ। বছরের শুরুতে দেখেন ছিল জি। 100 টাকা। কত টাকা ছিল? 100 টাকা ছিল। 100 টাকা ছিল। এখন কথা হচ্ছে 100 টাকা ছিল, ব্যালেন্স সিডিতে কত ছিল? 80 টাকা। তাহলে বছরের শুরুতে বলতেছি 100 টাকা ছিল, বছরের শেষে এসে বলতেছি আমার 80 টাকা আছে, তাহলে আর 20 টাকা গেল কই? লস হয়েছে। আর 20 টাকা আমার খুচরা নগদ, এটা যে কোনো কাজে ব্যয় করতে পারি, খুচরা যে কোনো কাজে ব্যয় করতে পারি আমরা। কথা বোঝেন? আমি কাউকে দান করতে পারি 20 টাকা। অফিসে আছি, অফিসে আসছে কেউ, দান করে দিছি নাকি? হতে পারে না? জি ভাই। এখন আবার এমনও হতে পারে আমি রাখছিলাম 20 টাকা, 100 টাকা, সারা বছর ওই ফান্ড কোনো কাজে লাগে না, এই বছরের শেষে গিয়ে হাত দিয়ে দেখে আছে মাত্র 80 টাকা। 20 টাকা চুরি হয়ে গেছে। হতে পারে না? চুরি হয়ে গেছে মানে কেউ মনের ভুলে নিছে আর দিতে মনে নাই, এরকমই হয় সাধারণত নাকি? আবার হ্যাঁ ভাই। এমনও হতে পারে জি ভাই। আপনি 100 টাকা রাখছিলেন একটা বাক্সের মধ্যে, আপনি কি হলো, বছর শেষে হাত দিয়ে দেখলেন যে ওখান থেকে 20 টাকার একটা নোট, সেটা তেলা পোকায় কেটে একেবারে শেষ করে দিছে, ওটা আর ইউজেবল না। তাহলে ওটাও কি আমার, তো ইউজ করা যাবে না মানে কি আমার থাকলো তো 80 টাকা নাকি? তার মানে যে কোনো উপায়ে 20 টাকা আমার হাত ছাড়া হয়ে গেছে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ লস। এটা কি? লস। তাহলে আমরা যে জিনিসটা জানি না যে 20 টাকা কি হয়েছে, তার তো কোনো আনফরচুনেট নাম দিতে পারবো না, দিলে তো কেউ না কেউ মাইন্ড করবে, তাই না? তো মাইন্ড না করে জি প্রতিষ্ঠান ভাই। বলতেছে এটা লসের খাতে দেখাই দেখাই দিতে 20 টাকা। তা লস হলে তো অবশ্যই আমি কোথায় দিব? পিএল অ্যাকাউন্টে দেব। পেলাম। কথা কি বোঝাতে পারছি? জি ভাই। লস হলে কোথায় দিব? পিএল অ্যাকাউন্টে দিব। তো পিএল অ্যাকাউন্টে কোন দিকে পেলাম। বসবে? ডেবিটে। পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে, তাই তো? তাহলে আমি পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকেই দিব। চলে যায় পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে। এই পিএল অ্যাকাউন্ট, এখানে দেখেন লিখছি লস, ট্রান্সফার ফ্রম পেটি ক্যাশ অ্যাকাউন্ট, দিলাম 20 টাকা। ওকে, বুঝতে কোনো সমস্যা? জি ভাই। না। এবার এক্সপেন্স অ্যাকাউন্ট। এক্সপেন্সে শুধুমাত্র ডেবিট দিকে এন্ট্রি থাকে, গতদিনও বলেছিলাম কখনোই ক্রেডিট দিকে এন্ট্রি থাকবে না, কারণ এক্সপেন্স কখনো ক্রেডিট হবে না, সব সময় ডেবিট। তাহলে এই ডেবিটগুলোর যোগফল 12,500 টাকা। এই যোগফলটা ডান দিকেও নিতে হবে।
ডান দিকে নিলে উপরে অবশ্যই যোগ বিয়োগ করে বের করতে হবে, যোগ বিয়োগ করে বের হয়েছে সেই 12,500 টাকা, কারণ আর তো কোনো এন্ট্রি নাই। তাহলে এটার নাম কি দিব আমরা? লস। কি দিব? লস। আর এই লসটা যাবে কোন জায়গায়? পিএল পিএল অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে। তাহলে পিএল অ্যাকাউন্টে কোন দিকে বসবে? ডেবিটে। ডেবিটে। তাহলে চলে যায় ডেবিটে। পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে যে লস ট্রান্সফার ফ্রম এক্সপেন্স অ্যাকাউন্ট। কি মুক্তা বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে। তাহলে এই 12,500 টাকা আমি এখানে দিলাম। এরপর কি অ্যাকাউন্ট ছিল? স্টক রিজার্ভ অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? স্টক স্টক রিজার্ভ। রিজার্ভ। তাহলে স্টক রিজার্ভে দেখেন তো দুইটা এন্ট্রি ছিল মাত্র। তো এক পাশে 5,000, এক পাশে 3,000। তাহলে যে এক পাশে যোগ করলাম 5,000 টাকা হলো, সেইটা আবার আমি কি করলাম? ডান পাশে নিয়ে গেলাম। ডান পাশে নিয়ে জি যেয়ে ভাই। যখন আমি বসালাম, তখন উপরটা বাদ দিলে কত ব্যালেন্স। বেরোবে? 2,000। 2,000। এই 2,000 টাকার নাম কি? ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। তাহলে স্টক রিজার্ভ, যে কোনো প্রকার রিজার্ভ হলো দায়। যে কোনো প্রকার রিজার্ভ কি? তাই। তাহলে দায় কোন ছকে বসে? ব্যালেন্স শিট। ব্যালেন্স বসে। তাহলে ব্যালেন্স শিটের দায় পাশে বসে। তাহলে আমার কাছে তো ব্যালেন্স শিট নাই, তাহলে আমি তো ব্যালেন্স শিটে বসাতে পারতেছি না, পারতেছি? না। তার মানে পিএল অ্যাকাউন্টে কি যাবে এটা? না। মুক্তা, পিএল অ্যাকাউন্টে যাবে? না ভাই, যাবে না। আচ্ছা, অন্যরা মাঝে মাঝে কথা বলবেন, আপনার সমস্যা কিনা বুঝতেছি না কিন্তু। তাহলে স্টক রিজার্ভ হয়ে গেল। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল, এই ব্রাঞ্চ অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টটা থেকে আমরা ক্যালকুলেশন করে পিএল অ্যাকাউন্টটার দিকে যাব। তাহলে ব্রাঞ্চ ভাই অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাকাউন্টে রিজার্ভ দেয় কি যায়? স্টক অল কাইন্ড অফ রিজার্ভ হচ্ছে দায়, অল কাইন্ড অফ রিজার্ভ দায়। আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে এন্ট্রিগুলো ছিল, এই যে এন্ট্রিগুলো আমার নীল কালার করা আছে, এইগুলোই আমার ছিল। তাহলে এটা যোগ করলে ডান দিকে হয় 30,000। কত হয়? 30,000 হয়। ওইটা বাম পাশে নিয়ে গেলাম। উপরে একটাই মাত্র এন্ট্রি, বিয়োগ করলে হয় 27,000। এই 27,000-এর নাম হবে, যেহেতু অ্যাডজাস্টমেন্ট, এই অল কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্ট মানে যত প্রকার ভুল, মানে বছরের শেষে আমার সমন্বয় সাধনের দরকার, যেমন ডেপ্রিসিয়েশন থেকে শুরু করে আমার ভাড়া পরিশোধ বা অগ্রিম ভাড়া, অগ্রিম বকেয়া ভাড়া, অগ্রিম বেতন, বকেয়া বেতন, যে কোনো প্রকার সমন্বয় আমার বছরের শেষে করতে হয়। তাহলে বছরের শেষে সমন্বয় করার পরে আমার এরকম ব্যালেন্স বেরোলে সেটা হয় লাভ অথবা লস। কি সেটা? কারণ লাভ অথবা লস। অ্যাডজাস্টমেন্ট কিন্তু ব্যালেন্স শিটের এন্ট্রি না। অ্যাডজাস্টমেন্ট কি ব্যালেন্স শিটের এন্ট্রি? না। না। রাইট। তাহলে এই এন্ট্রিটার যে যোগফল হবে সেটা হচ্ছে লাভ অথবা লস। তাহলে এখানে যেহেতু ডেবিট দিকে কম আসছে, তাহলে এটার নাম হচ্ছে প্রফিট। কত টাকা? 27,000 টাকা। তাহলে এই প্রফিটটা পিএল অ্যাকাউন্টে যাবে। কোথায় যাবে? পিএল অ্যাকাউন্টে। তাহলে পিএল অ্যাকাউন্ট। প্রফিট পিএল অ্যাকাউন্টে কোন দিকে বসে? ক্রেডিটে বসে। তাহলে এই পিএল অ্যাকাউন্টে কে দিকে লিখে আমি লিখছি প্রফিট ট্রান্সফার ফ্রম অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। টাকা কত? 27,000। হয়েছে? জি ভাই। এইবার শুধু যোগ বিয়োগ করলেই আমার অঙ্ক শেষ। যোগ করলাম 47,000 হলো, ডেবিট দিকে বসালাম। উপরের দুইটা এন্ট্রি বাদ দিলে হয় 34,080 টাকা। কত টাকা হয়? 480। 34,400। 34,400। রাইট। আর এইটার নাম নিট প্রফিট। এর নাম কি? নেট প্রফিট। প্রফিট। এই হলো অঙ্ক। একবার স্ক্রিনশট দিবেন সবাই। জি হ্যাঁ ভাই। ভাই, দিতে হবে তো। আচ্ছা, আমি